আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইরফানা কবির। রেইন ফরেস্ট মিডিয়া হাউস নিবেদিত B1 দ্য ডেল্টা আজকের আয়োজনে। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয় সমসাময়িক ঘটনা নিয়ে। আমাদের আজকের বিষয়বস্তু যুদ্ধ বিমান দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন, কারণ ও প্রতিকার। আর আজকে এই আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দুজন অতিথি। আমি ক্যাপ্টেন রেজা, বিমান বাহিনীর সাবেক অফিসার এবং এয়ারলাইন ক্যাপ্টেন। আমি ক্যাপ্টেন হাবিব, আমি এক্স এয়ারফোর্স অফিসার। আই রিটায়ার্ড অ্যাজ এ স্কোয়াড্রন লিডার ভলান্টারিলি। ক্যাপ্টেন রেজা স্যারের কাছে আমি প্রথম প্রশ্নটা করি, সে হচ্ছে যুদ্ধ বিমান দুর্ঘটনা ঘটার সাথে সাথে এত গুজব কেন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে? স্যার, আপনি কি মনে করেন? আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসাটাই খারাপ হয়ে গেছে। এটার বিমান দুর্ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে, যে কোনো সময় ঘটতে পারে। আর আমাদের তো তেমন বিশেষ কোনো কাজ নেই, আমরা সামাজিক যোগাযোগ আমি যা খুশি লিখে দিলাম। তো এইটাকে যদি আপনি আবার চেঞ্জ করেন যে এটা একটা কেন লিখলো, এটাই কি দুর্ঘটনার কারণ কিনা, এটার মধ্যে আবার শাখা প্রশাখা গজায়। বিমান দুর্ঘটনা হলো, ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশনের জন্য ওয়েট করতে হবে, ইনভেস্টিগেশন পরে কী জানা যায় তারপর না হয় খবর ছড়াতে হবে। গুজবটা বেসিক্যালি আমাদের এত পপুলেটেড একটা দেশ, সবারই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমার ড্রাইভারেরও আছে, কাজের বুয়াদেরও আছে। আই নাথিং রং ইন ইট, থাকতেই পারে, কিন্তু ওই যে অল্প কিছু নলেজ নিয়ে যদি কিছু লিখে ফেলেন এটা তো এফেক্ট হয় সমাজে সব জায়গায়। আপনি নিজে কখনো স্যার এরকম গুজবে প্রভাবিত হয়েছেন? আমরা অনেকেই গুজব পড়ি। যেদিন অ্যাক্সিডেন্টটা হলো, আমি যাচ্ছিলাম শহরের দিকে আমার বাসা থেকে বেরোয়, তো হঠাৎ করে দেখলাম একটা এয়ারক্রাফট ক্র্যাশ করছে। আমি ক্যান্টনমেন্টের ভিতরে, আমি এয়ারফোর্সের MI রুম, মেডিকেল রুমে গেলাম। ওখানে আমাদের একটা অফিসার বসেছিল, তো ও এসে বলল, স্যার F7 ক্র্যাশ করছে। F7 হচ্ছে আমাদের ফাইটার এরোপ্লেন, যেটা ক্র্যাশ করছে। তো ওই 3 মিনিটের মধ্যে অনেক কিছু শুনতেছিলাম, বাট আমি কোনো কিছু শেয়ারও করছিলাম না, অথবা কারোর কাছে কোনো ওপিনিয়নও নিচ্ছিল না। বাট আমি যখন পেলাম ফার্স্ট হ্যান্ড একটা ইনফরমেশন, ওই মেডিকেল টিমের ওরা বের হয়ে যাচ্ছে, ওই সিনে যাচ্ছে। তো সুতরাং গুজবে আমরা অনেক প্রভাবান্বিত হই, বাট গুজবটাকে প্রথমে আসলে ওয়েট করতে হবে, দেখতে হবে এটার, তারপরে এটাকে ঘনত্বটা বুঝে তারপরে ডিসিশন। আমরা একটু হাবিব স্যারের কাছে যাই। সৈয়দ হাবিব স্যার, আপনি আমাদেরকে একটু বলবেন গুজব ছড়ানোর পেছনে কারা আসলে বেশি, মানে গুজবটা ছড়ায় যে আপনি কাদেরকে মনে করেন, কি কারণে ছড়ায় তারা? গুজবটা প্রথমে জানতে হবে যে ছড়াচ্ছে কেন, মানে কেন তাদের ইন্টারেস্টটা কেন বেশি। অনেক ইউটিউবার আছে, অনেক নতুন নতুন চ্যানেল যারা আছে, তারা ধরেন চিন্তা করে যে তাদের একটু ভিউয়ারটা বাড়ানোর জন্য তারা এই কাজটা করবে। তারা বেসিক্যালি তাদের ব্যাকগ্রাউন্ড যদি না থাকে এই লাইনে, তারাই গুজব ছড়াবে। যারা ধরেন এই বিষয় সম্বন্ধে কিছু জানে না মোস্টলি, তাই এই গুজবটা ছড়ায় তারাই। যারা একটু ধরেন একটু প্রফেশনালি টাচে থাকে, জানে জিনিসটা বুঝে, তারা কিন্তু এই জিনিসটা কোনো জন্য এগুলো এইভাবে করবে না। আমরা সবসময় করি ইনসিডেন্ট হওয়ার পরে সবসময় আমরা ইনভেস্টিগেশনের জন্য ওয়েট করি। কিন্তু আমাদের দেশে বা পৃথিবীর অন্য দেশেও দেখা যায় যে কোনো একটা ঘটনা ঘটলো, একদম প্রথমে জাম্প করবে ওই পাইলটের উপরে। যে এখানে একটা ব্লেম গেম শুরু হয়ে যায় যে আমাদের দেশে প্লেন কিনে নেই, কোনো ওরা মেনটেন্যান্স কেন করে নেই, এগুলো না বুঝে, এগুলো কিন্তু নলেজের অভাবে করে। আর কিছুটা বাড়ায় কিছু বলে সো দ্যাট তাদের ভিউয়ার্সটা বাড়ে, ভিউয়ার্স বাড়ানোর জন্য। জি স্যার। স্যার, আমি যদি আপনার কাছে আবার একটু আসি, এই যে গুজব যে ছড়াচ্ছে, এটা কি শুধু সরকার আইন করেই কি সম্ভব, নাকি এটার কোনো অন্য কোনো কিছু করা উচিত, বা আইন ছাড়াও, মানে শুধু তো আইন একটা আছে, এছাড়াও কি কোনো অন্য কোনো মাধ্যমে আছে যে এটা করলে ভালো হতো সরকারের জন্য, এই গুজবটা ছড়াতো না বা কিছু? আপনি কি মনে করেন স্যার? বাংলাদেশে কোনো প্ল্যাটফর্মে তো না, আপনি গুজবটা বেশি ছড়াচ্ছে হলো আপনার টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম। এগুলো তো বাংলাদেশের তৈরি না। তো যেটা সোসাইটি নট এনাফ এডুকেটেড, আমাদের সোসাইটিটা ওই লেভেলে শিক্ষিত না। দেখবেন একটা শিক্ষিত লোক একটা মিথ্যা কথা বলতে গেলে অনেক চিন্তা ভাবনা করে বলবে, তো অশিক্ষিত লোকরা না জেনেই বলে দেয়। তো দ্যাট ইজ দি প্রবলেম। এটা আপনি কোনো বন্ধ করতে হবে, আইন করে কিছুই বন্ধ করতে, আপনাকে সুযোগটা দিতে হবে। এবং ওই যে ফ্যাক্ট চেকস আছে, যখন বেরিয়ে আসবে ফ্যাক্ট চেকে গেলে বেরিয়ে যায় এই কথাটা মিথ্যা, তা এটার জন্য আবার ওয়েট করতে হয়। আচ্ছা স্যার, আমি স্যারের কাছে যাচ্ছি একটু, হাবিবুর রহমান স্যারের কাছে। সত্য কথা বলার লোক তো অনেক আছে বাংলাদেশে, এটাও সত্যি। আর আমরা যে আমরা যারা সচেতন নাগরিক বলে
মনে করি নিজেদেরকে, বা আমরা সচেতন নাগরিকই হই, তা আমাদের কি কিছু করার আছে এই গুজব ছড়ানো থেকে? আমরা কি কিছু করতে পারি ইন্ডিভিজুয়ালি? ইন্ডিভিজুয়ালি আমরা কিছু স্ট্যান্ড নিতে পারি আমাদের নিজেদের পক্ষ থেকে। যেরকম আমরা যদি কোনো এটা যদি দেখতে হবে কোন জায়গায় আসতেছে এটা বেশি, যদি কোনো জায়গায় ওখানে কমেন্ট সেকশন থাকে, ধরেন ফেসবুকে অনেক সময় দিয়ে দেয়, আপনি কমেন্টে আপনার পয়েন্টটা দিয়ে দেবেন ভালো করে স্ট্রংলি। আর এখন তো এটা তো পসিবল না, তাহলে তো একটা ফ্রিডম অফ স্পিচের উপর একটা আঘাত আসবে। হ্যাঁ, জি। যেরকম এখন সব দেশে ফ্রিডম অফ স্পিচ নিয়ে খুব বেশি কথা বলা হয়। যেরকম ইসরায়েলে আপনার যে লেটেস্ট যে এইসব ঘটনাগুলো ঘটলো, ওরা কিন্তু অনেক কিছু ব্যান করে রেখেছে, যে ইরান কতখানি ডিস্ট্রাকশন করলো ওরা কিন্তু দেখাচ্ছে না এগুলো, কারণ এটা জনগণের উপর একটা নেগেটিভ প্রভাব ইম্প্যাক্ট পড়বে। হয়। হ্যাঁ, তাহলে বলবে তুমি তাহলে যুদ্ধ লাগালা কেন, গভর্নমেন্টের উপর একটা প্রেশার চলে আসে। তো এইসব বিভিন্ন কারণে কিন্তু ফ্রিডম অফ স্পিচটা যদি না ব্যাঘাত ঘটে, তো আমরা ইন্ডিভিজুয়ালি যেটা করা যায় সেটা ওইভাবে লিখে আপনার পয়েন্টগুলো আপনার রিভিউ করতে পারেন বা আমরা দিতে পারি পয়েন্টগুলো, তাহলে আমার মনে হয় এটা অনেকটা ভালো হবে ভালো জিনিসটা। হবে, মানে জানা যাবে। আন্দাজে না লিখে মানে একটু জিনিসটা জেনে বুঝে, শুনে হ্যাঁ। বুঝে। আর সবচেয়ে ভালো হয় যদি কোনো প্রফেশনাল যদি কারোর কাছ থেকে জানা যায় এই ঘটনাটা কি। এখন যখন আপনি জিজ্ঞেস করতে যাবেন, এখন কিন্তু আপনি কিছু বলবেন না প্রফেশনালি, বিকজ এখন খুব আর্লি স্টেজ। একটা ইনসিডেন্ট ঘটনার পরে ওটা একটা টেকনিক্যাল একটা ইনভেস্টিগেশন হবে ফ্রম দেয়ার ওন ডিপার্টমেন্ট। কারণ আপনার এখানে যদি একটা আগুন লাগে, আপনি একটা নিজের একটা ইনভেস্টিগেশন করবেন। Obviously. আর বাইরের মানুষ এসে যদি আমি এসে বলে দিই না ওখানে ওরা ওই সিগারেট খাচ্ছিল ফেলাই দিয়েছে ওখানে, হ্যাঁ, আগুন হ্যাঁ, ধরে সিগারেট, গেছে, সেটাই। আমি তো আন্দাজে বলতে পারবো না। না, না। বা আপনাদের কুক হাউসে হয়তো কেউ রান্না করছিল, তেলটা স্পিল করে হয়ে গেছে। তো অন্য জিনিসগুলো আমি তো আন্দাজে বলতে, তো এরকম বাইরের থেকে অনেক সময় উল্টাপাল্টা অনেক সময় কথা বলে ফেলে। তো এইগুলো আমার মনে হয় ইনভেস্টিগেশন ওয়েট করা উচিত। যেরকম পৃথিবীতে সবসময় দেখবেন যে একটা ধরেন কোনো একটা ইনসিডেন্ট ঘটলো, প্রথমে মানুষ পাইলটের উপরে দোষ দিয়ে দেয়। তো এটা খুবই আনফর্চুনেট যে আমরা পুরো পৃথিবীতে তাই হয়। কারণ এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারাররা কিন্তু কোনোদিনও আপনার এই ব্লেমটা নেবে না, কারণ ওদের $1 বিলিয়ন বিজনেস চলে যাবে। সো ওরা বলতে চাবে সবসময় যাতে এয়ারক্রাফট ভালো, সব কিছু ভালো, কিন্তু পাইলটকে ব্লেম দেওয়া সবচেয়ে ইজি, কারণ সে তো রিফিট করার সে চলেই নাই, গেছে সে তো চলেই গেছে, সেটাই। সে তো রিফিট করতে পারছে না। দেখেন ইন্ডিয়াতে আমাদের পাশে দেশ, কত দেশ তত এই MiG-21 কত বছর ধরে তারা ফ্লাই করেছে। 2021 না 22-এর দিকে তারা এসে ওটাকে বন্ধ করছে। তা ওদের ফ্যাটালিটি কতগুলো, প্রায় 22টা-23টা ফ্যাটালিটি হয়েছে। না, তো 2015 থেকে 2024 পর্যন্ত 407টা এয়ারক্রাফট ক্র্যাশ করছে ইন্ডিয়ান এয়ারফোর্সের। ইন্ডিয়ান এয়ারফোর্স, কিন্তু আমি MiG-21 কথা বলছি, মানে এই ভ্যারিয়েন্টের কথা বলছি, যেটা MiG-21 যে অ্যাডভান্স যেটা ভার্সন, যে F7 যেটা আমাদের এয়ারফোর্সে ফ্লাই করেছে, ওটার কথা বলছি। তো এটা তো আমাদের খুবই কম হয়েছে বাংলাদেশে, মাত্র 3টা না কয়টা বোধহয় এরকম। এনিওয়ে, তো ধরেন ইনসিডেন্ট যে কোনো একটা ঘটলে আমরা ব্লেম গেম না খেলে আমাদের প্রফেশনাল যারা আছে, যারা টেকনিক্যাল টিম যারা আছে এয়ারফোর্সের, আই এম শিওর দে হ্যাভ মেনি অলরেডি ইনভেস্টিগেশন বোর্ড বোধহয় একটা ইনিশিয়েট করেছে, ওরা ইনিশিয়েট করেছে, ওখান থেকে এখন ওটাকে রিভিউ করবে, দেখবে, তারপরে যা হওয়ার হবে। এরোপ্লেন রয়েছেন আপনি 200 মাইলস স্পিডে আছেন, ল্যান্ডিং আসতেছে, একটা প্রবলেম হলে আপনাকে সাইড করে চেক না, না, কোনো সুযোগ এই নেই। জন্য এরোপ্লেনগুলোকে তৈরিও করা হয় এইভাবে। ইটস আ ফেইল, সিস্টেম ক্যান ফেইল বাট ইট ইজ স্টিল সেফ। তো পাইলটদেরকে ওইভাবে ট্রেনিংও করা হয় যে এই প্রবলেমটা হলে তুমি হোয়াট ইজ ইউর রিয়াকশন। তবে একটা জিনিস মনে রাখবেন, 98%, 98% অ্যাক্সিডেন্ট কিন্তু পাইলটের দোষে, 2% হচ্ছে এরোপ্লেনের দোষে। এখন আপনি যদি ফ্লাইট ট্র্যাকার বলে একটা অ্যাপ আছে, আকাশে কতগুলি এরোপ্লেন আছে আপনার অনুষ্ঠানের শেষে আমি আপনাকে দেখাবো। জি। ঢাকার আকাশে কতগুলি আছে, আমেরিকার আকাশে, মানে শেষ করতে পারবেন না। এটা সেফ, এটা কোনো সমস্যা নেই। আপনি ঢাকা থেকে কুমিল্লা যেতে আপনি 10টা অ্যাক্সিডেন্ট রাস্তায় দেখবেন। হিটলার এক মিনিস্টার ছিল, নামটা কি, প্রোপাগান্ডা মিনিস্টার হিটলারের। তো মিনিস্টার ছিল ওই, সে শুধু মিথ্যা কথা বলতো, এবং তার একটা কথা ছিল, একটা কথাকে 20 বার মিথ্যা করে যদি বলতে পারো একটা সময় এসে জনগণ সত্য হয়ে যাবে সেটাই। আমাদের এই পূর্ববর্তী স্বৈরাচারী সরকার কিভাবে মিথ্যা কথা বলে যাচ্ছিল যাতে লোকজন বিশ্বাস করে না, একটা সময় সব বিশ্বাস করাও শুরু করছিল, করানো শুরু করেছিল সেটাই। যাক স্যার, ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, অনেক ভালো লাগলো। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। এখন যদি ছোট্ট করে কিছু বলেন স্যার এই গুজব নিয়ে। গুজব নিয়ে ওটাই বললাম যে গুজবে আমাদের কান পাতা উচিত না, এবং আমরা ওয়েট করবো ইনভেস্টিগেশনের জন্য। আই এম শিওর ওদের যে ডিভিশন যারা আছে, যারা এগুলো নিয়ে কাজ করছে এয়ারফোর্সে, তারা এটাকে ঠিক মতন এটা নির্ধারণ করবে যে কী ব্যাপারটা হয়েছিল এক্স্যাক্টলি। তারা বুঝতে পারবে এটা কি টেকনিক্যাল এরার ছিল নাকি পাইলট এরার ছিল, কারণ যে কোনো ইনসিডেন্টই কারোরই কাম্য না, এবং এটা আমাদেরকে আরও ভালো করে চিন্তা করতে হবে যে কেন এই জিনিসটা হলো, কীভাবে হলো, এটা আমাদেরকে বের করতে হবে ঠিক মতো। আই এম শিওর এটা এমন কোনো রকেট সায়েন্স না যে বের হবে না কী কারণে। সো যখন এই ইনভেস্টিগেশনগুলো সবগুলো হবে, সবগুলো মোটামুটি এগুলো আসলে পরে আমরা এটা জানতে পারবো। আমরা ওর জন্য দোয়া করতে পারি যে ছেলেটা চলে গেল,
এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। এবং অনেকগুলি বাচ্চা মারা গেল। অনেকগুলো মারা বাচ্চা গেল মারা স্কুলে। গেছে। জি আমাদের এরকম ঘটনার জন্য আর পুনরাবৃত্তি না হয় ইনশাল্লাহ। আর এটা একটা জিনিস একটা দেখলাম যে ওখানে দেখছে যে ফার্স্ট টাইম ফ্লাই করছে, ফার্স্ট টাইম কেউ ফ্লাই করছিল না, এটা তার 3 নম্বর প্লেন ছিল। জি আগে অন্য এরোপ্লেন চালিয়ে প্রতিটা প্লেনই যখন ধরেন আমরা যখন এই স্টেজে যখন আমরা ধরেন একটা প্লেন থেকে একটা প্লেনে যাই, আমাদেরকে ওইটার উপরে ওই সাবজেক্টের উপর পড়ালেখা করতে হবে, তারপরে ওগুলোর উপর পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে, তারপরে ওটার উপর টেকনিক্যাল ক্লিয়ারেন্স হওয়ার পরে তারপরে আমাদের ফ্লাই করতে হবে, সিমুলেটর আছে, অনেক কিছু আছে। ওগুলো পরে যখন আমাদের ফ্লাইং হয় তখন আমাদের ফার্স্ট টাইম আমাদের কিছুদিন আমাদের রুট ট্রেনিং অনেক কিছু হয়। তো একজন এসে সদরঘাটে লঞ্চের থেকে নেমে বললো যে আরেকটা লঞ্চ অ্যাক্সিডেন্ট করছে, ওখানে 10টা লোক মারা গেছে। তো ওই লোকটা বাই দ্য টাইম ট্রাভেল করে যখন ফার্মগেট পর্যন্ত আসছে, এটা 10টার জায়গায় 1000 লোক মারা গেল ঘটনা। এটা হচ্ছে গুজব। গুজবের একটা আপনি একজনকে বলবেন ও কিন্তু একটু বাড়াই বললো, তার একজন বললো তিলকে তাল। তিলকে তাল, তো ওইটা থাকবেই। ওই হাবিব যেটা বললো ট্রেনিং এর ব্যাপারটা, আমার 15,000 ঘন্টা ফ্লাইং আওয়ার্স, 15,000 ঘন্টা ফ্লাইং আওয়ার্স আমাকে, মানে 15,000 ঘন্টা শুধু আমি আকাশেই ছিলাম। তো আমাকে যদি আরেকটা নতুন এরোপ্লেনে দেওয়া হয়, অথবা পুরোনো এরোপ্লেনটায় আমি মাঝখানে অনেকদিন ফ্লাইং করি না, যাই, আমাকে কিন্তু আবার ট্রেনিং করতে হবে, আমাকে আবার পড়াশোনা করতে হবে, সবগুলিতে পাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, তারপর আমি চেক আউট করার পরে আমি আই এম রেডি টু গো টু ফ্লাই। এটা এমন ইজি না যে আমি এখন টয়টা গাড়ি চালালাম, বের হয়ে মার্সিডিজ চালালাম। প্লেন প্রথম আকাশে উঠছিল কত, 1905, রাইট ব্রাদার্স 1905, তার মানে আগের শতকে প্রথম প্রচুর অ্যাক্সিডেন্ট হতো। যতই দিন যাচ্ছে টেকনোলজি যত অ্যাডভান্স হচ্ছে, অ্যাক্সিডেন্টও কমে আসতেছে, কমে আসবে, বাট দুই একটা ঘটনা থাকবেই। এটা অ্যাক্সিডেন্ট ইজ অলওয়েজ অ্যাক্সিডেন্ট, এটাকে আপনি অন্যভাবে দেখতে পারেন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। আজকের আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠে এসেছে যে তথ্য যাচাই বাছাই ছাড়া কখনো কোনো কথা বিশ্বাস করা যাবে না। ভিউয়ার্সদের প্রতি আমাদের অনুরোধ, আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনার মূল্যবান একটি কমেন্টস আমাদের আগামী অনুষ্ঠান আরও সুন্দর করার জন্য অনুপ্রেরণা যোগাবে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।